বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি নাসরিন সুলতানা, প্রভাষক অর্থনীতি, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। মহসিন কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই ডিগ্রি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত ক্লাসে ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে টপিকটা আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতায় আজকের আমি দ্বিতীয় ক্লাসে আমি চেষ্টা করব তার পরবর্তী বিষয়গুলো আলোচনা করতে। আজকে আমার আলোচ্য বিষয় সামষ্টিক অর্থনীতি। এটি ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র। আমাদের দুটো পেপার আছে, তৃতীয় ও চতুর্থ পত্র। তার মধ্যে তৃতীয় পত্র হচ্ছে সামষ্টিক অর্থনীতি। আমি গত ক্লাসে অষ্টম অধ্যায়ে আলোচনা করেছিলাম ভোক্তার ভোগ ও সঞ্চয় অপেক্ষক নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমি দ্বিতীয় ক্লাসে আলোচনা করব স্বল্পকালীন ভোগ অপেক্ষক কী, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক, এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কেইন্সের মনস্তাত্ত্বিক ভোগ বিধি। আমরা তাহলে পড়ায় চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক কী? শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে ভোগ অপেক্ষক, ভোগের প্রকারভেদ, স্বয়ংভূত ভোগ, প্ররোচিত ভোগ এসব বিষয় সম্পর্কে জেনেছি। পাশাপাশি আমরা এপিসি এমপিসি সম্পর্কেও কিছুটা ধারণা পেয়েছি, অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা, গড় ভোগ প্রবণতা, তার চিত্রটা কেমন সে বিষয়ে আমরা ধারণা পেয়েছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব স্বল্পকালীন ভোগ অপেক্ষক কী। প্রথমে তারপরে একটু বলে নিই ভোগ কী। কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। কোনো দ্রব্য ব্যবহার করার মাধ্যমে তার যে গুণাগুণ বা উপযোগ সেটা যখন আমরা নিঃশেষ করি তখন তাকে ভোগ বলে। আর ভোগ অপেক্ষক হচ্ছে আয়ের সাথে ভোগ ব্যয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক তা যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় বা অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ভোগ অপেক্ষক বলে। আমি আবার বলছি, আয়ের সাথে ভোগ ব্যয়ের যে নির্ভরশীলতার সম্পর্ক তা যখন অপেক্ষক বা গাণিতিকভাবে প্রকাশ করা হয় তাকে বলা হয় ভোগ অপেক্ষক। এই দুই ধরনের আমরা ভোগ অপেক্ষক দেখতে পাই, একটি হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক আর একটি হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। এখানে আমরা কাল বলতে 1 বছর, 2 বছর, 3 বছরকে বোঝাই না। আমাদের অর্থনীতিতে বেশ কিছু কার্যকরী উপাদান আছে। এ সকল কার্যকরী উপাদানের ভিত্তিতে আমরা ভোগ অপেক্ষকের ক্লাসিফিকেশনটা করে থাকি, অথবা বিভিন্ন বিষয়ে স্বল্পকাল দীর্ঘকালের যে ক্লাসিফিকেশন সেটা করে থাকি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে না বুঝিয়ে যে কার্যকরী উপাদান আছে সে কার্যকরী উপাদানের মধ্যে কিছু উপাদান স্থির, কিছু উপাদান পরিবর্তনশীল। অর্থাৎ আমরা যদি সেই কার্যকরী উপাদানের কিছু উপাদান স্থির রেখে কিছু উপাদান পরিবর্তনশীল রেখে আমাদের অপেক্ষকটা আমরা ব্যাখ্যা করি তখন তাকে স্বল্পকালীন অপেক্ষক বলে। অর্থাৎ যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ উভয়ই বিরাজমান থাকে সে অপেক্ষককে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। আমি আবার বলছি, যে ভোগ অপেক্ষকে কিছু ভোগ স্থির অর্থাৎ স্বয়ংভূত আর কিছু ভোগ পরিবর্তনশীল বা প্ররোচিত তাকে বলা হয় স্বল্পকালীন ভোগ অপেক্ষক। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ বজায় থাকে তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। আমরা স্বয়ংভূত ভোগ সম্পর্কে গত ক্লাসে জেনেছি, আয়ের পরিবর্তন দ্বারা যে ভোগটা প্রভাবিত হয় না, আয়ের পরিবর্তন দ্বারা যে ভোগটা প্রভাবিত হয় না তাকে স্বয়ংভূত ভোগ বলে। আর আয়ের পরিবর্তন দ্বারা যে ভোগটা প্রভাবিত হয় তাকে প্ররোচিত ভোগ বলে। আর ফাইনালি যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত এবং প্ররোচিত ভোগ বিরাজমান থাকে তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। এবং আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক যদি পড়তে যাই সেখানে দেখব স্বল্পকালীন ভোগ অপেক্ষকে আয় বাড়ার সাথে সাথে গড় ভোগেরও পরিবর্তন হবে, অর্থাৎ আয়ের পরিবর্তনের সাথে সাথে গড় ভোগেরও পরিবর্তন হবে। এবং একটা নির্দিষ্ট সময়ে দেখব প্রান্তিক ভোগ প্রবণতার চেয়ে গড় ভোগ প্রবণতা বেশি হয়ে থাকে। এখন স্বল্পকালীন ভোগ অপেক্ষক কীরূপ হতে পারে সে সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই। ধরে নিই সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। এখানে সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই একটি হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক, যেখানে সি হচ্ছে ভোগ, এ হচ্ছে স্বয়ংভূত ভোগ বা অটোনোমাস কনজাম্পশন,
বি হচ্ছে এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা। ওয়াই হচ্ছে ভোক্তার আয়। শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক, যার দুটো অংশ, একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, আরেকটি হচ্ছে প্ররোচিত ভোগ। এখানে এ দ্বারা স্বয়ংভূত ভোগ দেখানো হচ্ছে, অর্থাৎ আয়ের পরিবর্তন দ্বারা এটা প্রভাবিত হবে না, অর্থাৎ শূন্য আয়ে যে ভোগটা বজায় থাকে তাকে বলা হয় স্বয়ংভূত ভোগ। আবার আয়ের পরিবর্তন দ্বারা যে ভোগটা প্রভাবিত হয় তাকে বলা হয় প্ররোচিত ভোগ। এখানে আমরা দেখতে পাচ্ছি সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই, এখানে বি হচ্ছে এমপিসি, অর্থাৎ আয়ের পরিবর্তনের সাথে সাথে যে হারে আমার ভোগটা বাড়বে বা পরিবর্তন হবে বা কমবে সেটাই হচ্ছে বি বা এমপিসি। অর্থাৎ আমার কতটুকু পরিবর্তন হচ্ছে, আমার আয় যদি 100 টাকা বাড়ে আমি কতটুকু ভোগ করছি আয়ের, অর্থাৎ এই 100 টাকা আয়ের কতটুকু আমি খরচ করছি বা ব্যবহার করছি সেটাই হচ্ছে বি বা এমপিসি। তো ওয়াই হচ্ছে আয়, আয়ের কতটুকু আমি ভোগ করছি বা ব্যবহার করছি সেটাই হচ্ছে এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা। তাহলে স্বল্পকালীন ভোগ অপেক্ষকে দেখতে পাচ্ছি যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ উভয়ই বিদ্যমান থাকে তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলে। এবং এখানে আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক ব্যাখ্যা করতে গিয়ে বিষয়টা যদি সূচির মাধ্যমে একটু দেখি তাহলে দেখা যায়, একটা কাল্পনিক ভোগ অপেক্ষক নিয়ে নিচ্ছি যেখানে এর মান হচ্ছে 50, বির মান 0.5 আর ওয়াইতে ধরিয়ে নিলাম। এখন একটা সূচি দেখি যেখানে আমরা একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বিশ্লেষণটা দেখতে পাবো। ধরে নিচ্ছি প্রাথমিক অবস্থায় আমার আয় শূন্য, কারণ স্বয়ংভূত ভোগ হচ্ছে শূন্য আয়ও কিন্তু আমার স্বয়ংভূত ভোগটা থাকবে। তাহলে আমার আয় যদি শূন্য হয় ভোগের পরিমাণ থাকবে 50। এখন আয় যদি 100 টাকা হয় হিসেব করে দেখা যাবে এখানে ভোগের পরিমাণ হবে 100। আয় যদি 200 টাকা হয় তাহলে আয়ের 0.5 অর্থাৎ 50% আমি ভোগ করব, সেক্ষেত্রে আমার টোটাল ভোগের পরিমাণ দাঁড়াবে 150 বা 150। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো বিষয়টা আমি কি বলতে চাচ্ছি। আমার আয়টা যখন শূন্য, আমি ওয়াইয়ের জায়গায় যদি আয়ের মানটা বসাই বা আমার কতটুকু ইনকাম সেটা বসাই, তাহলে শূন্য আয়ে আমার ভোগ কিন্তু শূন্য না। আমাদের আয় না থাকলেও কিন্তু মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য কিছু না কিছু আমাদের ভোগের প্রয়োজন হয়, অর্থাৎ জীবসত্তায় নিজের বসবাস বা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের অবশ্যই ভোগ করতে হয়। তাহলে সেক্ষেত্রে ভোগ মানে আমার আয় না থাকলেও কিন্তু এই ভোগের যে ধারাবাহিকতা বা যে কন্টিনিউয়াস প্রসেস সেটা চালিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু পূর্বের সঞ্চয় অথবা ধার করে হলে আমাদের ভোগটা আমরা কন্টিনিউ করে থাকি, যেটাকে আমরা স্বয়ংভূত ভোগ বলছি। অর্থাৎ শূন্য আয়ে যে ভোগটা বজায় থাকে সেটা হচ্ছে স্বয়ংভূত ভোগ। এই যে আয় যখন শূন্য তখন আমার স্বয়ংভূত ভোগ 50, ভোগের পরিমাণ 50। আয়টা যখন বেড়ে আমার 100 টাকা হয় তখন ভোগের পরিমাণ 100, অর্থাৎ 100 টাকা আয়ের অর্ধেকটা আমি ভোগ করছি 50% এবং আমার স্বয়ংভূত ভোগ ছিল 50, 50, 50, 100। এবার আয় পরিমাণ যখন আরও বেড়ে 200 টাকা হয়, 200 টাকার অর্ধেক ভোগ করছে, অর্থাৎ 0.5, আমার বি এর মান 0.5 ছিল, তাহলে ভোগের পরিমাণ 150। এটা আমরা একটা চিত্রে যদি রূপ দেই তাহলে দেখা যাবে লম্ব অক্ষে ভোগ, ভূমি অক্ষে আয়। এখানে দেখতে পাচ্ছি আমার শূন্য আয়ে ভোগ কিন্তু শূন্য না, শূন্য আয়ে ভোগ 50, আয় যখন 100 ভোগের পরিমাণও 100। আবার আয় যখন 200 তখন ভোগের পরিমাণ 150। আমরা এখানে 3টা পয়েন্ট পেয়ে যাচ্ছি, শূন্য আয়ে 50 ভোগ, 100 টাকা আয়ে ভোগের পরিমাণ 100 যেটা বি বিন্দু, আবার 200 টাকা আয়ে আমার ভোগের পরিমাণ
150 সি বিন্দু। এই তিনটি বিন্দু যোগ করে আমরা যে রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে স্বল্পকালীন ভোগরেখা সি ইকুয়াল টু 50 + 0.5y। শিক্ষার্থীরা, আমরা এখানে স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে একটি স্বল্পকালীন ভোগরেখা পাচ্ছি। এখানে আরেকটা বিষয় একটু বলা দরকার, স্বল্প মেয়াদে আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে যে সম্পর্কটা সেটা কিন্তু আনুপাতিক নয়। আমি আবার বলছি, স্বল্পকালে আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে যে সম্পর্ক সেটা আনুপাতিক নয়, অআনুপাতিক। কারণ এখানে সবসময় একটা অংশ রয়ে যাচ্ছে শূন্য আয়ের, মানে যে ভোগটা স্বয়ংভূত ভোগ, এই স্বয়ংভূত ভোগের কারণে আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে যে সম্পর্ক সেটা সবসময় অআনুপাতিকই থেকে যায়, যার কারণে এই স্বল্পকালীন ভোগ অপেক্ষককে আবার বলা হয় অআনুপাতিক ভোগ অপেক্ষক। শিক্ষার্থীরা যদি পরীক্ষা আসে অআনুপাতিক ভোগ অপেক্ষক কী, তাহলে আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষকের যে সংজ্ঞা সেটাই দিব। অর্থাৎ স্বল্পকালে আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক সেটা যখন অপেক্ষকে প্রকাশ করা হয় তাকে স্বল্পকালীন ভোগ অপেক্ষক বা অআনুপাতিক ভোগ অপেক্ষক বলা হয়। এখন আমরা যে বিষয়টা দেখব, স্বল্পকালীন ভোগ অপেক্ষকের বৈশিষ্ট্য। স্বল্পকালীন ভোগ অপেক্ষকে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? বৈশিষ্ট্য নম্বর 1, স্বল্পকালে আয় শূন্য হলেও ভোগ শূন্য নয়। শিক্ষার্থীরা, আমরা একটু আগে দেখেছি 1 নম্বর বৈশিষ্ট্য যেটা স্বল্পকালে আয় শূন্য হলেও ভোগ শূন্য নয়। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি সি ইকুয়াল টু 50 + 0.5y যে ভোগ অপেক্ষক, সেখানে আমার শূন্য আয়ে ভোগ কিন্তু 50। আমার আয়টা যদি এখানে শূন্যও হয় কিন্তু ভোগ সবসময় কি থাকবে? পজিটিভ থাকবে। তাহলে বলা যায় স্বল্পকালে শূন্য আয়েও ভোগ শূন্য হবে না, কিছু না কিছু ভোগ থাকবে। 2 নম্বর যে পয়েন্ট, স্বল্পকালীন ভোগরেখা মূল বিন্দুর উপরে অবস্থান করে বা মূল বিন্দুর উপর কোনো বিন্দু থেকে রেখাটা শুরু হয়ে থাকে। যেমন আমার এখানে মূল বিন্দু হচ্ছে 0, আর স্বল্পকালীন ভোগ সব সময় একটা নির্দিষ্ট পরিমাণ ভোগ শূন্য আয়ে যেহেতু থাকে, সেক্ষেত্রে আয় শূন্য হলেও ভোগ শূন্য হয় না এবং ভোগ রেখাটা অবশ্যই মূল বিন্দুর উপরে কোনো বিন্দু থেকেই শুরু হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সি ইকুয়াল টু 50 + 0.5y যে অপেক্ষক, স্বল্পকালীন ভোগ অপেক্ষক, সেটাকে যদি চিত্রে রূপ দিই আমরা দেখতে পাচ্ছি এই শূন্য থেকে শুরু না হয়ে 50 থেকে শুরু হয়েছে। অর্থাৎ ভোগ রেখা যেটা সেটা ঠিক 50 থেকে গিয়েই শুরু হয়েছে। অর্থাৎ এখানে শূন্য বিন্দু থেকে শুরু হয়নি বা 0 পয়েন্ট থেকে শুরু হয়নি। 3 নম্বর পয়েন্ট, স্বল্পকালীন ভোগ অপেক্ষকে আয় বাড়লে এপিসি হ্রাস পায়, আয় বাড়লে এপিসি হ্রাস পায়, আয় কমলে এপিসি বৃদ্ধি পায়। আমি আবার বলছি, স্বল্পকালে আয় বাড়লে গড় ভোগ প্রবণতা কমে, আবার আয় কমলে গড় ভোগ প্রবণতা বাড়ে। সম্পর্কটা বিপরীত। অর্থাৎ আমার আয় যদি বেড়ে যায় তাহলে গড় ভোগ প্রবণতা কমে যাবে, আবার আয় যদি কমে গড় ভোগ প্রবণতা বেড়ে যাবে। এখন আমরা গত ক্লাসে পড়েছিলাম গড় ভোগ প্রবণতা কি, হোয়াট ইজ এপিসি। আমার মোট ভোগ ব্যয়কে আয় দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যাবে সেটাই হচ্ছে গড় ভোগ প্রবণতা। এখন যে বৈশিষ্ট্য, অর্থাৎ 3 নম্বর যে বৈশিষ্ট্যটা হচ্ছে, স্বল্পকালে যদি আমার আয় বেড়ে যায় তাহলে গড় ভোগ কমে যাবে, আবার আয় যদি কমে যায় তাহলে গড় ভোগ বেড়ে যাবে। আমরা বিষয়টা একটু প্রমাণটা দেখে নিই। এখানে দেখা যাচ্ছে আমার ভোগ অপেক্ষক 50 + 0.5y, আর এখানে ওয়াই দিয়ে ভাগ, এটাই হচ্ছে আমার এপিসি। এখন আমরা এই যে সূচিটা আছে বা সূচি থেকে চিত্রটা যেটা অঙ্কন করলাম সেখান থেকে দেখি, আমার প্রাথমিক অবস্থায় যদি আয় 100 টাকা থাকে তখন আমার এপিসি কি দাঁড়ায়? অর্থাৎ আমার মোট ভোগ ব্যয়কে আয় দ্বারা ভাগ করলে আমার এখানে এপিসি আসে কিন্তু 1। এখন আয়ের পরিমাণ এই 100 টাকা থেকে যদি বেড়ে 200 টাকা হয় সেক্ষেত্রে এপিসি 2 কত হবে? শিক্ষার্থীরা, তোমরা একটু বোর্ডে দেখো, আমার আয় যখন 100 টাকা ছিল তখন আমার এপিসির পরিমাণ ছিল 1, আবার আয় যখন বেড়ে 100 টাকা থেকে 200 টাকা হয়
তখন আমার এপিসির পরিমাণ 0.75, অর্থাৎ আয় বাড়ার সাথে সাথে আমার গড় ভোগ প্রবণতা কমেছে। তাহলে আমরা বলতে পারি স্বল্পকালীন ভোগ অপেক্ষকে আয় বাড়লে গড় ভোগ প্রবণতা এপিসি কমে, আবার আয় কমলে এপিসি বাড়ে। 4 নম্বর পয়েন্ট, স্বল্পকালে এপিসি উঠানামা করলেও এমপিসি স্থির থাকে। আমরা এমপিসি জানি প্রান্তিক ভোগ প্রবণতা। স্বল্পকালে যদি এপিসি বাড়লেও কমলেও কিন্তু এমপিসি সবসময় স্থির থাকবে, কারণ আমরা জানি ভোগ অপেক্ষকে সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এখানে বিটা হচ্ছে এমপিসি, অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে ভোগের কতটুকু পরিবর্তন হচ্ছে, আবার আমার বর্ধিত আয়ের কতটুকু আমি ভোগের জন্য ব্যয় করছি সেটা সবসময় স্থির। তো এপিসি আয়ের পরিবর্তন দ্বারা পরিবর্তন হবে, কিন্তু এমপিসি পরিবর্তন হবে না। সাপোজ এখানে আমার যে ভোগ অপেক্ষক সি ইকুয়াল টু 50 প্লাস 0.5 ওয়াই, এই যে 0.5 সেটা সবসময় স্থির। আমার 100 টাকা করলেও তার 0.5 ভোগ করব, 200 টাকা হলেও 0.5 ভোগ করব, 2000 টাকা হলেও কিন্তু 0.5, অর্থাৎ আমার যা আয় বাড়বে তার ঠিক অর্ধেকটা ভোগ করব, তার চেয়ে বেশি নয় কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আয়ের পরিবর্তন দ্বারা এমপিসি প্রভাবিত হয় না, কিন্তু আয়ের পরিবর্তন দ্বারা এপিসি প্রভাবিত হয়। অর্থাৎ আয় বাড়লে এপিসি কমবে, আয় কমলে এপিসি আয় বাড়লে এপিসি কমবে, আয় কমলে এপিসি বাড়বে। অর্থাৎ আয়ের সাথে এপিসির সম্পর্কটা বিপরীত থাকলেও এমপিসির কোনো পরিবর্তন হবে না, এমপিসি সবসময় স্থির থাকবে। তারপর 5 নম্বর যে পয়েন্ট, এপিসি গ্রেটার দেন এমপিসি হবে। আমি আবার বলছি, গড় ভোগ প্রবণতা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে গড় ভোগ প্রবণতা বেশি হবে। স্বল্পকালে যেটা দেখি সব সময় এপিসি গ্রেটার দেন এমপিসি হয়, এপিসি গ্রেটার দেন এমপিসি হয়, অর্থাৎ আমাদের যে আয়ের পরিবর্তন হলেও সব সময় এমপিসি স্থির থাকে এবং এপিসির পরিবর্তন হয়। এবং আরেকটা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এপিসিটা অবশ্যই এমপিসির চেয়ে বড় হবে। আরেকটা বিষয় এখানে আমরা দেখি, স্বল্পকালে এপিসি উঠানামা করলেও যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমাদের যে গড় ভোগ প্রবণতা সেটা অআনুপাতিক হয়ে পড়ে। আমরা একটু আগেই বলেছি স্বল্পকালীন ভোগ অপেক্ষকটা হচ্ছে একটা অআনুপাতিক ভোগ অপেক্ষক, কারণ এখানে স্বয়ংভূত ভোগ বিরাজমান, পাশাপাশি আয়ের পরিবর্তনের ফলে যে এপিসির পরিবর্তন হচ্ছে সেখানে ভোগ অপেক্ষকটা আমাদের অআনুপাতিক ভোগ অপেক্ষকে পরিণত হয়। তাহলে আমরা ফাইনালি এখানে যে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি, স্বল্পকালীন ভোগ অপেক্ষকের প্রথম বৈশিষ্ট্য, শূন্য আয়ে ভোগ শূন্য হয় না, কিছু না কিছু ভোগ বজায় থাকে। 2 নম্বর, স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে যে ভোগ রেখা বা ভোগ রেখাচিত্র আমরা অঙ্কন করি সেটা মূলবিন্দুর উপর কোনো বিন্দু থেকে শুরু হয়। 3 নম্বর যে পয়েন্ট, স্বল্পকালীন ভোগ অপেক্ষকে আয় বাড়লে গড় ভোগ প্রবণতা বা এপিসি কমে, আবার আয় কমলে এপিসি বাড়ে। 4 নম্বর পয়েন্ট, স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে এপিসি পরিবর্তন হলেও এমপিসি স্থির থাকে। 5 নম্বর পয়েন্ট, স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি হয়। 6 নম্বর পয়েন্ট, স্বল্পকালে এপিসি উঠানামা করে বিধায় স্বল্পকালীন ভোগ অপেক্ষককে অআনুপাতিক ভোগ অপেক্ষক বলা হয়। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক কি। দীর্ঘকালে আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে যে বিরাজমান সম্পর্ক সেটা যখন আমরা অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করি তাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে। শিক্ষার্থীরা, আমি আবার বলে নিচ্ছি, দীর্ঘকালে আয় এবং ভোগের মধ্যে ভোগ ব্যয়ের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক সেটা যখন অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে। আমরা যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক দেখেছি সেখানে কার্যকরী উপাদানগুলোর মধ্যে কিছু উপাদান স্থির ছিল, কিছু উপাদান পরিবর্তনশীল ছিল। অর্থাৎ 2 ধরনের আমরা ভোগ ব্যয় দেখেছি, কিছু স্থির আর কিছু পরিবর্তনশীল। এক কথায় স্বয়ংভূত ভোগ, প্ররোচিত ভোগ 2 ধরনের ভোগের উপস্থিতি ছিল। কিন্তু দীর্ঘকালে কোনো প্রকার স্বয়ংভূত ভোগ থাকবে না,
অর্থাৎ শূন্য আয়ের ভোগটা সবসময় শূন্য থাকবে। আয়ের পরিবর্তন হলে ভোগের পরিবর্তন হবে, আয়ের পরিবর্তন না হলে ভোগের কোনো প্রকার পরিবর্তন হবে না। এক কথায় আয় এবং দীর্ঘকালের আয় এবং ভোগের মধ্যে দীর্ঘকালে যে আনুপাতিক সম্পর্কটা গড়ে ওঠে তা যখন অপেক্ষকের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে। আমরা যদি বিষয়টি একটি অপেক্ষকের মাধ্যমে দেখাতে যাই তাহলে সি ইকুয়াল টু বি ওয়াই, যেখানে সি হচ্ছে ভোগ, বি হচ্ছে এমপিসি এবং ওয়াই হচ্ছে আয়। শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি সি ইকুয়াল টু বি ওয়াই এর আগে কোনো অংশ বা ছেদক এখানে নেই বা কোনো স্বয়ংভূত ভোগ নেই। আমার যা আয় হবে তার সবসময় একটা নির্দিষ্ট অনুপাতে সরাসরি ভোগে যাবে, এখানে শূন্য আয়ের কোনো ভোগ নেই। তাহলে শিক্ষার্থীরা আমরা বলতে পারি আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে দীর্ঘকালে যে আনুপাতিক সম্পর্ক বিরাজমান তা যখন অপেক্ষকের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক বলে। আমরা এখানে যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, সি ইকুয়াল টু 0.5y হলে আমার সি এবং আয়ের একটা সূচি যদি উপস্থাপন করি, আয় যদি শূন্য হয় ভোগ শূন্য, আয় যদি 100 টাকা ভোগ 50, আয় যদি 200 টাকা ভোগ 100। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি আয় শূন্য হলে ভোগ শূন্য, আয় যখন 100 টাকা তার 50% আমি ভোগ করছি অর্থাৎ 0.5% ভোগ করছি, তাহলে ভোগের পরিমাণ আমার 50। আবার আয় যখন 200 টাকা তার 50% যদি ভোগ করি তাহলে ভোগের পরিমাণ 100। এভাবে নির্দিষ্ট অনুপাতে একটা আনুপাতিক সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে। এখন আমরা যে বিষয়টা দেখব দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের চিত্রটা কীরূপ হতে পারে। আমার লম্ব অক্ষে যদি ভোগ হয়, ভূমি অক্ষে যদি ওয়াই হয় বা আয় হয়, সেক্ষেত্রে আমার আয় যখন 100 তখন ভোগের পরিমাণ 100, আবার আয় যখন শূন্য ভোগের পরিমাণ শূন্য থাকবে, আয় যখন 200 তখন ভোগের পরিমাণও 100। শিক্ষার্থীরা আমরা একটু দেখি বোর্ডের দিকে, আয় যখন শূন্য ভোগের পরিমাণ শূন্য, আয় যখন 100 তার 50% যদি ভোগ করি ভোগের পরিমাণ 50, আয় 100 টাকায় আমার ভোগের পরিমাণ 50, যেটা আমি আয় বিন্দু দ্বারা দেখাচ্ছি। আয়টা যখন বেড়ে আমার 200 টাকা হয় তখন ভোগের পরিমাণ যদি 0.5 অনুপাতে ভোগ করি তখন ভোগের পরিমাণ 100 হয়, যেটা আমরা এই চিত্রে বি বিন্দু দ্বারা দেখিয়েছি। এই বিন্দুটাগুলো যোগ করে আমরা যে রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে দীর্ঘকালীন ভোগ রেখা, যেটা বিওয়াই বা 0.5y। এখানে আরেকটা বিষয় তোমাদের বলা উচিত, আমি গত ক্লাসেও বলেছি, এই যে বিওয়াই রেখাটা সেই রেখাটা অবশ্যই 45 ডিগ্রি লাইনের নিচে হবে, অর্থাৎ দীর্ঘকালীন ভোগ অপেক্ষক থেকে আমরা যে রেখাচিত্রটা পাবো সেটা মূল বিন্দু থেকে উত্থিত হবে। এবং আরেকটা বিষয় যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে আমার যে ভোগ রেখা সেটা অবশ্যই 45 ডিগ্রি লাইনের নিচে হবে, কারণ আমরা যদি আয়ের সবটুকুই ভোগ করতাম, আমরা যা আয় করতাম তার সবটুকুই ভোগ করলে তাহলে সেটা 45 ডিগ্রি লাইনের উপর সমান হতো। এখন আমরা যা আয় করছি তার একটা নির্দিষ্ট অনুপাতে ভোগ করছি, অর্থাৎ 0.5% ভোগ করছি, 50% ভোগ করছি, সেক্ষেত্রে আমার যে ভোগ রেখা সেটা 45 ডিগ্রি লাইনের নিচে হবে, কারণ আমরা যা আয় করি তার কিছু না কিছু অবশ্যই সঞ্চয় করে রাখছি, সম্পূর্ণটা কিন্তু ভোগ করছি না, যার কারণে আমার দীর্ঘকালীন যে ভোগ রেখা বা আনুপাতিক ভোগ রেখা সেটা 45 ডিগ্রি লাইনের নিচে অবস্থান করবে। এখন প্রথম যে বিষয়গুলো আমরা দেখব, স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য হতে পারে। বৈশিষ্ট্য নম্বর 1, দীর্ঘকালে কোনো প্রকার স্বয়ংভূত ভোগ থাকে না। আমরা স্বল্পকালে দেখেছি শূন্য আয়ে কিছু না কিছু ভোগ থাকে, কিন্তু দীর্ঘকালে কোনো প্রকার স্বয়ংভূত ভোগ বা
যেটা অটোনোমাস কনজাম্পশন আমরা বলে থাকি সেটা থাকে না। শূন্য আয়ে ভোগ কিন্তু শূন্য। আমরা রেখাচিত্র দেখতে পাচ্ছি, সূচিত দেখতে পাচ্ছি। আয় শূন্য মানে ভোগ শূন্য, মানে এখানে যখন শূন্য সেখানে কোনো প্রকার ভোগের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না। 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর যে বৈশিষ্ট্য, দীর্ঘকালে যেহেতু শূন্য আয় বিরাজমান, শূন্য আয়ে স্বয়ংভূত ভোগ অস্তিত্ব থাকে না, মানে শূন্য আয়ে ভোগ শূন্য থাকে, সেক্ষেত্রে যে ভোগ রেখা সে ভোগ রেখাটা মূলবিন্দু থেকে উত্থিত হবে। কিন্তু স্বল্পকালে চিত্রটা ছিল বিপরীত, স্বল্পকালে যে ভোগ রেখা সেটা মূলবিন্দুর উপরে অবস্থান করত। এখন দীর্ঘকালীন যে ভোগ রেখা সেটা সরাসরি মূলবিন্দু থেকেই সৃষ্টি হয়। 3 নম্বর যে পয়েন্ট, দীর্ঘকালে যে ভোগ অপেক্ষক পায় সে ভোগ অপেক্ষকে অ্যাপিসি সমান এমপিসি হয়, অর্থাৎ অ্যাপিসি এবং এমপিসি দুটোই সমান হবে। বিষয়টা হচ্ছে এমন, আমার আয়ের পরিবর্তনের ফলে ভোগের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাই এমপিসি, আর সেটা সবসময় স্থির। এখানে আমি 0.5 ধরে নিয়েছি, যেটা বি দ্বারা আমরা দেখাই, অর্থাৎ C=BY, বিটা সবসময় স্থির। আর যেহেতু এখানে স্বয়ংভূত ভোগ নেই, আমি আবার বলছি যেখানে শূন্য আয়ে কোনো ভোগ নেই সেক্ষেত্রে আমার অনুপাতটা সবসময় স্থির। এবং আমরা বিষয়টা প্রমাণ করতে গেলে দেখি সব সময় অ্যাপিসি সমান এমপিসি হয়, অর্থাৎ গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা দুটি পরস্পর সমান হয়। 4 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দীর্ঘকালে ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আয়ের যে কোনো স্তরেই অ্যাপিসি এবং এমপিসি স্থির থাকবে। আমি আবার বলছি, দীর্ঘকালে আয়ের সকল স্তরেই অ্যাপিসি এবং এমপিসি স্থির থাকবে। আরেকটি বিষয় সেটা যেটা বলা দরকার, দীর্ঘকালীন ভোগ অপেক্ষককে আমরা অবশ্যই আনুপাতিক ভোগ অপেক্ষক বলে থাকি, কারণ এখানে কোনো প্রকার যদি স্বয়ংভূত ভোগ নেই সেক্ষেত্রে অ্যাপিসি এবং এমপিসি সমান হয়ে থাকে এবং ভোগটা আনুপাতিক হয়ে পড়ে। তাহলে আমরা ফাইনালি বিষয়গুলো আরেকবার সংক্ষেপে বলে নিই। দীর্ঘকালে যে ভোগ অপেক্ষক সেই ভোগ অপেক্ষকের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো প্রকার স্বয়ংভূত ভোগ থাকবে না। 2 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভোগ রেখাটা মূলবিন্দু থেকে সৃষ্টি হবে বা মূলবিন্দু থেকে উত্থিত হবে। 3 নম্বর বৈশিষ্ট্য, দীর্ঘকালীন যে ভোগ অপেক্ষকে সেখানে অ্যাপিসি সমান এমপিসি হবে, অর্থাৎ সবসময় গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা সমান হবে। 4 নম্বর যে বৈশিষ্ট্য, দীর্ঘকালে আয়ের পরিবর্তনের ফলেও অ্যাপিসি এমপিসির কোনো পরিবর্তন হবে না, সবসময় স্থির থাকবে। 3 নম্বর পয়েন্ট ছিল অ্যাপিসি এমপিসি সমান, আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে আয়ের পরিবর্তনে এমপিসি বা এপিসির কোনো প্রকার পরিবর্তন হবে না। লাস্ট পয়েন্ট যেটা ছিল, দীর্ঘকালে আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে সম্পর্কটা আনুপাতিক বিধায় এটাকে দীর্ঘকালীন ভোগ অপেক্ষককে আনুপাতিক ভোগ অপেক্ষক বলা হয়। এখন আরেকটা যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কেইনসিয়ান ভোগবিধি বা কেইনসের মনস্তাত্ত্বিক ভোগবিধি, এর মূল বিষয়টা কি আমরা একটু দেখে নিই। সামষ্টিক অর্থনীতির বৈপ্লবিক চিন্তাধারার যে অধিনায়ক ছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ জন মেইনার্ড কেইনস, তিনি প্রথম ব্যাখ্যা করেন আমরা ভবিষ্যতে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, ভবিষ্যতের বিভিন্ন অভাব অথবা যে অবস্থাগুলো সৃষ্টি হয় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আমরা বর্তমানের আয়ের কিছু না কিছু অংশ সঞ্চয় করি, অর্থাৎ আমরা যা আয় করি তার সম্পূর্ণটা কিন্তু ভোগ করি না। এই যে আয়ের সবটাই ভোগ করা হয় না, ভবিষ্যতের অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আমরা যে সঞ্চয়টা করি এবং এই অবস্থায় ভোগ অপেক্ষকের মধ্যে যে পরিবর্তন বা যে অবস্থাটার সৃষ্টি হয় সেটাকে আমরা অর্থনীতিতে মনস্তাত্ত্বিক ভোগবিধি বা কেইনসিয়ান ভোগবিধি নামে অভিহিত করে থাকি। অর্থাৎ আমাদের স্বাভাবিক মানুষ হিসেবে আমরা সব সময় চেষ্টা করি আমরা নিজেদেরকে ভবিষ্যতে সকল বিষয়ের জন্য প্রস্তুত রাখতে। যেমন আমরা বর্তমান পরিস্থিতির কথা বলতে পারি, এই বর্তমান করোনাকালীন সময়ে আমরা এখন অনেকেরই দেখা যাচ্ছে যে স্বাভাবিক জীবনযাত্রা বা আমাদের স্বাভাবিক আয় সেটা কিন্তু আগের মতো নেই, মানে ব্যাহত হচ্ছে যেটা বলতে পারি। তো এখন
স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে নেওয়ার জন্য আমরা অতীতের যে সঞ্চয় ছিল সেই সঞ্চয় থেকে বর্তমান জীবনযাত্রা বাঁচিয়ে রাখার জন্য খরচ করছি। তো এখানে মনস্তাত্ত্বিক ভোগবিধির মূল বিষয়টি হচ্ছে আমরা বর্তমানের যে আয় সে আয়ের কিছু না কিছু অংশ ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য জমানোর চেষ্টা করি এবং এই চেষ্টা করার কারণে আমাদের ভোগ অপেক্ষকের ক্ষেত্রে যে পরিবর্তন বা যে অবস্থাটার সৃষ্টি হয়েছে সেটাই অর্থনীতিতে মনস্তাত্ত্বিক ভোগবিধি নামে পরিচিত। আমরা স্বল্পকালীন যে ভোগ অপেক্ষকটা দেখেছিলাম C=A+BY, এখানে দেখা যাচ্ছে আমাদের শূন্য আয়ে একটা ভোগ অবশ্যই বজায় ছিল এবং আয়ের একটা নির্দিষ্ট অনুপাতে আমরা ভোগটা করতাম। এই যে নির্দিষ্ট অনুপাতে ভোগের যে প্রচেষ্টা বা যে চেষ্টা, এখানে দেখা যাচ্ছে আমাদের আয়ের কিছু অংশ আমরা জমিয়ে ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সবসময় চেষ্টা করেছি স্বাভাবিক জীবনযাত্রা বা ভবিষ্যতের জীবনযাত্রা যাতে স্মুথ থাকে, অথবা আমাদের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা এড়ানোর যে চেষ্টা সেটা সবসময় আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো এই ভোগবিধির যে বৈশিষ্ট্য, আমাদের এমপিসি অবশ্যই পজিটিভ হবে কিন্তু একের চেয়ে কম হবে। এই ভোগবিধির মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা অবশ্যই পজিটিভ হবে কিন্তু একের চেয়ে কম হবে, অর্থাৎ আমাদের যে আয় সে আয়ের দুটো অংশ, আমরা নিত্যনৈমিত্তিক যে আয় সে আয়ের দুটি অংশ, একটা হচ্ছে ভোগ আরেকটি হচ্ছে সঞ্চয়। অর্থাৎ আমরা যা আয় করব তার সম্পূর্ণটা ভোগ করব না, কিছু বিষয় মানে কিছু অর্থ সব সময় ভবিষ্যতের জন্য জমিয়ে রাখব। এবং এক্ষেত্রে যে সকল অনুমিত শর্তগুলো দাঁড়ায় তিনি বলেছেন আয় বন্টন ব্যবস্থা সব সময় স্থির থাকবে, অর্থাৎ আমরা ভবিষ্যতের যে ঘটনা তার জন্য কিছুটা অংশ সবসময় বন্টনের ক্ষেত্রে স্থির রাখব। তারপর দাম স্তরে স্থির থাকবে, দামের কোনো প্রকার পরিবর্তন হবে না, জনসংখ্যার বৃদ্ধির হার স্থির থাকবে, স্বাভাবিক অবস্থা যেমন মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন এরকম বিহীন একটা অবস্থা আমরা এখানে বিবেচনা করব। একদম লাস্ট পয়েন্ট হচ্ছে সরকারের হস্তক্ষেপ থাকবে না, কোনো প্রকার এখানে সরকারের উপস্থিতি বা হস্তক্ষেপ মানে আমাদের ব্যক্তিগত জীবনের প্রভাবটাতে পড়বে না, এটা ধরে নিয়ে মনস্তাত্ত্বিক ভোগবিধিটা তিনি ব্যাখ্যা করেছেন। বিশেষ করে 1936 সালে বিশ্ব অর্থনীতিতে যে মহামন্দাটা সৃষ্টি হয়েছিল তার পরবর্তী পেজে আমরা এই মনস্তাত্ত্বিক ভোগবিধি ধারণাটা পেয়ে থাকি। এবং এখানে যে বৈশিষ্ট্যগুলো দেখায়, প্রথম হচ্ছে যে আমাদের ভোগ ব্যয় পরম আয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ আমাদের নিত্য নৈমিত্তিক যে আয় সেটা আয়ের উপরে আমার ভোগ ব্যয়টা নির্ভর করবে। তারপর 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আয় বাড়লে ভোগ ব্যয় বাড়বে। 3 নম্বর পয়েন্ট, আয় বাড়লে ভোগ ব্যয় বাড়বে কিন্তু আয় যে হারে বাড়বে ভোগ ব্যয় সে হারে বাড়বে না, আয় তার চেয়ে কম হারে বাড়বে, অর্থাৎ আয় বাড়লে ভোগ ব্যয় বাড়বে। 3 নম্বর পয়েন্ট, আয় যে হারে বাড়বে ভোগ সে হারে বাড়বে না, তার চেয়ে কম হারে বাড়বে। অর্থাৎ ভবিষ্যতের জন্য আমাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য একটা কথায় মূল পয়েন্ট হচ্ছে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য আমাদের কিছু অংশ সবসময় সঞ্চয় থাকবে, সেটাই হচ্ছে মনস্তাত্ত্বিক ভোগবিধির মূল বিষয়। তো শিক্ষার্থীরা, আজকে আমি চেষ্টা করেছি এই কেইন্সের যে মনস্তাত্ত্বিক ভোগবিধি, পাশাপাশি স্বল্পকালীন ভোগ অপেক্ষক, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক, স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে কিছু যে বৈশিষ্ট্য মূল বিষয়গুলো সেটা ব্যাখ্যা করার। আশা করি তোমরা বুঝেছো। ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হবে, আর ভালোভাবে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।